প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক হাসান হাফিজ। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। পত্রপত্রিকায় একই হেডলাইন, তারপরে একটু পড়ে শোনাই। একই ঘটনা। প্রথম আলো, জুলাই জাতীয় সনদে 24 দলের সই। দৈনিক কালের কণ্ঠ, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত, ভাঙচুর, আগুন, জুলাই যোদ্ধাদের লাঠি পেটা। দৈনিক যুগান্তর, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, নতুন বাংলাদেশের সূচনা। দৈনিক সমকাল, জুলাই সনদ সই, বাস্তবায়ন পদ্ধতি এখনো ঠিক হয়নি। দৈনিক ইত্তেফাক, ক্ষোভ ও বর্জনের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত। বাংলাদেশ প্রতিদিন, ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর। মানব জমিন, জুলাই সনদ সই, বিএনপি জামায়াত সহ 25 দলের স্বাক্ষর। খবরের কাগজ, অবশেষে জুলাই সনদে স্বাক্ষর। আমার দেশের শিরোনাম, এনসিপি ছাড়াই জুলাই সনদে সই। কালবেলা শিরোনাম, জুলাই সনদে 24 দলের স্বাক্ষর, সেরা ফল করেও স্বপ্নভঙ্গের শঙ্কা। দৈনিক করতোয়া, নতুন বাংলাদেশের সূচনা, জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি ও 4 বাম দল। দৈনিক সময়ের আলো, রাজনীতিতে নতুন সূচনা, ঐক্যের সুর নিয়েই নির্বাচনের দিকে যাব, সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। ইনকিলাব, অঙ্গীকারনামা জাতির নূতন অর্জন। আলোকিত বাংলাদেশ, বিক্ষোভ বর্জনের মধ্যে জুলাই সনদ স্বাক্ষর, এনসিপির বিচক্ষণতার অভাব আছে, ফখরুল বললেন। দৈনিক জনকণ্ঠ, ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর, জুলাই সনদের অঙ্গীকারনামায় যা রয়েছে। আগে বলেছিলাম যে আজকে একটা শিরোনাম পড়লেই পুরো পত্রিকা পড়া হয়ে যায়। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ঐক্যের জুলাই সনদ সই হলো, ওই ঐক্যের ফেব্রুয়ারিতে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাবে। এবং তিনি আরও বলেছেন যে আজ আমাদের নবজন্ম হলো। এটা একটা ঐতিহাসিক দিন তো বটে, শুধু বাংলাদেশের জন্যই না, আসলে মানে পুরো বিশ্বের রাজনীতির ইতিহাসে একটা নতুন ধরনের ঘটনা ঘটলো, প্রত্যক্ষ করেছি। তো এখানে কোনো ক্ষেত্রে ক্ষোভ বর্জন এগুলির কথা, এগুলি অত হাইলাইট করার কিছু আছে বলে আমি মনে করি না। এটা খুব বড় ঘটনা না। আশা করি যে আরও যারা এর বাইরে আছে তারা এর মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করবেন, সেটার প্রভিশনটা রাখা হয়েছে। কিন্তু ঐক্যমত্য কমিশনের সময়ও বাড়ানো হয়েছে এবং পরে স্বাক্ষর করার সুযোগ একটা রয়ে গেছে। ফলে আমরা আশা করতে পারি যে একটা ইতিবাচক দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং জুলাইয়ের যেই সর্বপ্লাবী যে রক্তস্নাত যে ছাত্রগণ অভ্যুত্থান, সেটার একটা সংহত এখন রূপ নিয়েছে, এখন একটা কাঠামোর মধ্যে এসছে। এবং সেই জনগণের যে অভিপ্রায়, যেটা বলা হয় যে মানে তারাই ক্ষমতার মালিক প্রকৃত অর্থে, মানে সেই ভোটাধিকার নিশ্চিত করা, বৈষম্যমুক্ত সমাজ গড়ে তোলা, দেশ গড়ে তোলা, সেটাই তো আমাদের স্বপ্ন। আসলে একটা শান্তি শৃঙ্খলার মধ্যে বসবাস করা, প্রগতির পথে, সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে এগিয়ে যাওয়া, সেটা এটার মাধ্যমে নিশ্চিত হলো। এবং অঙ্গীকার করেছে রাজনৈতিক দলগুলি, তারা সংস্কার প্রস্তাবকে বাস্তবায়ন করবে। দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, মত ঐক্য হয়েছে, মত পার্থক্য হয়েছে, তার মধ্যেও কিন্তু একটা জায়গায় পৌঁছেছে। আমরা আশাবাদী ছিলাম যে এইটা একটা ইতিবাচক রূপ নেবে, সেটা নিয়েছে। আমরা আশা করব যে যারা একটু এখনও এর বাইরে আছেন তারা শুভবুদ্ধির পরিচয় দিবেন এবং রাজনৈতিক পরিপক্কতা এবং বিচক্ষণতার পরিচয় দিবেন। যেটা যথার্থ বলেছেন, কিন্তু আপনি যেটা বলছিলেন যে এটা নিয়ে খুব বেশি কথা বলবার নাই, কিন্তু আমরা এটা তো অন্ততপক্ষে এই বিষয়টি আলোচনা হওয়া দরকার যে এনসিপি ছাত্রদের নেতৃত্বে গঠিত দল, যে ছাত্র নেতৃত্ব এই গণ অভ্যুত্থানের এক ধরনের সম্মুখ সারিতেই ছিল। তো সেই ঐক্যের জায়গায় তাদেরকে আমরা এই সনদ অনুষ্ঠানে দেখলাম না, এটা তো একটা ঘটনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এনসিপির অভিজ্ঞতার অভাব আছে, বিচক্ষণতার অভাব আছে। তিনি বলেছেন ঐতিহাসিক মুহূর্তে এনসিপির বিচক্ষণতার অভাব হয়েছে। জামায়াতের আমিন বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন বিলম্ব হলে জাতির সঙ্গে গাদ্দারি হবে। এখনই গাদ্দারি কথা শুরু হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা হচ্ছে, আর বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কাজ চালিয়ে যাওয়ার তাগিদ অন্য দলগুলোর। কালের কণ্ঠের এই শিরোনাম। আপনার কি মনে হয়?
আসলে এনসিপি তো নতুন রাজনৈতিক দল, রাজনৈতিক দলকে তো অনেক ঘাত প্রতিঘাত সংঘাত তারপরে পার হয়ে যেতে হয়, সেটা এখনো তারা নিবন্ধিত পর্যন্ত হয়নি। সুতরাং সেখানে তো একটু অপরিপক্কতা অদক্ষতা থাকতেই পারে এবং তাদের বয়স কম, তাদের রাজনৈতিক প্রজ্ঞা সেভাবে গড়ে ওঠেনি। কিন্তু তারা কি এটা বুঝতে পারছেন? বুঝতে একটু সময় লাগবে, সবকিছুই তো এখন আন্দোলন এক জিনিস আর রাজনীতি আরেক জিনিস, তাই না? এবং নির্বাচন আরেক জিনিস, ফলে একটার সঙ্গে আরেকটাকে গুলিয়ে ফেলাটা ঠিক হবে না। আমরা আশা করি যে তারা সঠিক পথে পরিচালিত হবে এবং মানে মুরব্বীরা যারা আছে, মানে যারা অভিভাবক আছে, যারা রাজনৈতিক সত্যিকারের যাদের প্রজ্ঞা আছে, তাদের পরামর্শ তাদের দিক নির্দেশনা তারা যদি গ্রহণ করে তাহলে তারা উপকৃত হবে। আমরা তারুণ্যকে চাই, কারণ তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ। এটা প্রধান উপদেষ্টা দৃঢ় কণ্ঠে বলেছে যে তরুণদেরই দেশ বাংলাদেশ। তো আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সেভাবে বুঝিয়ে, তাদেরকে মোটিভেট করে, উদ্বুদ্ধ করে সত্যিকারের পথটাকে চিনিয়ে নিয়ে সেখানে তাদেরকে নিয়ে আসা। দায়িত্বটা কিন্তু আমাদের বেশি। আমরা যদি তাদেরকে দোষারোপ করি যে তারা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল, সেটা ঠিক হবে না। তো তাদের তারুণ্যের ধর্মই তো হচ্ছে সবকিছুকে অস্বীকার করার। আপনি যে প্রসঙ্গটা বললেন, যেটা অবশ্যই এটা শ্রদ্ধার জায়গা এবং খুব অহংকারের জায়গা, কিন্তু গতকাল এই দিনটিতে বিশেষ করে প্রথমার্ধে জুলাই যোদ্ধারা যে কাজটি করলেন, যে বিক্ষোভটি চালালেন এবং তারপরে অপ্রীতিকর ঘটনাটা ঘটলো, তো এরকম একটা সুন্দর অনুষ্ঠানের আগে এটা কি আসলে কাঙ্ক্ষিত? এটা অনভিপ্রেত, আসলে খুবই দুঃখজনক। এখানে সরকারেরও হয়তো গোয়েন্দা তথ্য সেরকম ভাবে ছিল না, হ্যাঁ আমার ধারণা আর কি, কারণ এটা তো একটু অর্গানাইজড জিনিস ছিল, এটা তাৎক্ষণিকভাবে হয় নাই। আর এনসিপিও বর্জন করে আমার মনে হয় না খুব একটা কিছু অর্জন করেছে বলে আমার মনে হয় না, কিন্তু তাদের সুযোগ আছে নিজেদের শ্রদ্ধার সংশোধন করার, এই সুযোগটা নেওয়ার। যেহেতু ঐকমত্য কমিশনের সময়টা একটু বাড়ানো আছে 31শে অক্টোবর পর্যন্ত, তো এখন সনদে স্বাক্ষর করা আমি বলেছি যে সেই প্রভিশনটা কিন্তু আছে। তো আশা করি সেটা তারা বুঝতে পারবে এবং তারা মূল ধারার সঙ্গে যুক্ত হবে। এবং আমরা চাই যে একটা দুই ধারার বিপরীতে একটা নতুন শক্তি, তৃতীয় শক্তি, এটা ব্যালেন্স করার জন্য, গণতন্ত্রের জন্য এটা অপরিহার্য। আমরা সেরকম একটা সুস্থ, আস্থাশীল এবং পারস্পরিক শ্রদ্ধাশীল একটা পরিবেশ চাই রাজনৈতিক দলগুলির মধ্যে। একটা মানে যেন সহনীয় পর্যায়ে থাকে, সেটা মতপার্থক্যটা যেন কাদা ছড়াছড়ি এবং কুৎসিত কদর্য পর্যায়ে না যায়, একটা অশ্লীলতার পর্যায়ে যেন না যায়। সেই গণতন্ত্রে মতভিন্নতা থাকবে, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে, সেটাই সৌন্দর্য, কিন্তু তার মধ্যে একটা পরিবেশটা থাকতে হবে। চার বাম দল গেল না সনদে স্বাক্ষর করতে, তারা মুক্তিযুদ্ধের প্রশ্নে বোধ করি একটা প্রশ্ন তুলেছিল। মুক্তিযুদ্ধের ব্যাপারটা কিন্তু পরে তো সংশোধনের মধ্যে আনা হয়েছে। মুক্তিযুদ্ধের সঙ্গে 24কে মিলানো কোনোভাবেই ঠিক না, কারণ 71 হচ্ছে আমাদের মূল ভিত্তি, সেটার সঙ্গে অন্য কিছু তুলনীয় হতে পারে না। এবং গতকালকার অনুষ্ঠানে কিন্তু একাধিকবার মহান মুক্তিযুদ্ধের কথা উল্লেখ হয়েছে। থাকতে হবে, কারণ বাংলাদেশটা দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের উপরে এবং শহীদের রক্তের উপরে আমরা দাঁড়িয়ে আছি। সেটার সঙ্গে তো আমরা প্রতারণা করতে পারি না, বেইমানি করতে পারি না। আর সেটার সঙ্গে অন্য কিছু তুলনা করাটাই তো মূর্খতা এবং বোকামি একটা, আমি বলবো। রাকসুতে 72 বছর পর শিবির জয়লাভ করলো। তা শুধু রাকসুতে তো না, আগের 3টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনেও তারা জয়লাভ করে নিরঙ্কুশ। তাহলে এই যে ছাত্র রাজনীতিতে নতুন একটা মেরুকরণ হলো, তাহলে অন্যরা যারা এতদিন ভাবছিল যে টোটাল জায়গাটা আমার, আমি শ্রেষ্ঠ, কিন্তু এই জায়গাটা তো একটু স্থমিত হয়ে গেল। এবং সেখানে কিন্তু জুলাই যোদ্ধাও একজন তিনি সাধারণ সম্পাদক হয়েছেন। সুতরাং আমাদের কিন্তু এটা স্টাডি করে দেখতে হবে, ছাত্ররা যে শিবিরের দিকে কেন ঝুঁকছে, এটা একটা বিরাট সমীক্ষার মানে দাবি রাখে একটা, সেটা বিশ্লেষণ করতে হবে। তারপরে এবং মানে তরুণদের স্টাডি করতে হবে, সেইভাবে বুঝতে হবে জিনিসটাকে। এটা কিন্তু খুব সিম্পল বিষয় না আসলে। এই যে পরিবর্তনগুলি হচ্ছে, সেটার কারণগুলি চিহ্নিত করতে হবে এবং সেটাকে অ্যাড্রেস করতে হবে সঠিকভাবে। তাহলে আমার মনে হয় আমরা একটা সঠিক দিক নির্দেশনা পাবো। কিন্তু অনেকে বলছেন যে এটা জাতীয় নির্বাচনে প্রতিফলিত হবে, আমি সেটা ব্যক্তিগতভাবে মনে করি না। সেটা ভিন্ন জিনিস। সব জায়গায় কিন্তু তৃণমূল পর্যায়ে সব জায়গায় তো আর শিবির কিংবা জামাতের সেভাবে অ্যাক্সেসটা নাই, কিংবা আলোচনা তো হচ্ছে। হ্যাঁ, আলোচনা হচ্ছে, তো সেটা আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করি, ফলাফলটা দেখি আমরা। তো নির্বাচনটা হতে হবে এবং অনেক এটা তো ছিল, আমি দৃঢ়ভাবে সবসময় বলেছি যে নির্বাচন হবে, অতি অবশ্যই হবে। এবং জুলাই সনদের ব্যাপারে আমার কোনো সন্দেহ, এমনকি এটাও আমি বলতে পারি যে জুলাই সনদ যদি স্বাক্ষর নাও হতো তারপরেও নির্বাচন হতো, নির্বাচন হতেই হবে। কারণ বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে
দেশের শান্তি শৃঙ্খলা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে নির্বাচনটা অতি অপরিহার্য। এটা কোনোভাবেই আমরা এটাকে এড়াতে পারবো না এবং আমরা সেটার দিকেই যাব, স্থিতির দিকে যাব, গণতন্ত্রের দিকে যাব। ছাত্র শিবিরের এই যে উত্থান, এই উত্থানের ফলে অন্য যে সংগঠনগুলো আছে, ছাত্রদল বা যারা ক্রিয়াশীল, তাদের তো শিক্ষণীয় একটা ব্যাপার আছে। এটা তো সত্য যে এখন ছাত্রছাত্রীরা কোনো ধরনের অস্থিরতা অরাজকতা চায় না, তারা মেধার স্ফুরণ চায়, মেধার স্বীকৃতিটা চায়। তো সেই জায়গা থেকে কি আপনার মনে হয় যে আগামীতে ছাত্র রাজনীতির আদলটাই চেঞ্জ হয়ে যাবে? কিছুটা তো হচ্ছে, কারণ আমরা দেখেছি অতীতের রাজনীতির নামে, ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তায়ন হয়েছে, ফলে এইটা থেকে সাধারণ ছাত্ররা মুখ ফিরিয়ে নিয়েছে। সেটা আমরা দেখেছি, আমরা বুলিং দেখেছি, আমরা মানে ছাত্রলীগের যে অত্যাচার, সেই নৃশংসতা, বিভৎস পৈশাচিকতা আমরা লক্ষ্য করেছি। সেগুলির থেকে কিন্তু একটা উত্তরণের বিকল্প পথ খুঁজতে চাচ্ছে সাধারণ ছাত্রছাত্রী। এইটাও কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। অবশ্যই এটাও একটা সমীক্ষার দাবি রাখে এবং বিশ্লেষণের দাবি রাখে, এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার একটা আমাদের সুযোগ এসছে এবং সেই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে। 5 দিন কি 6 দিন বোধ করে হলো শিক্ষকরা শহীদ মিনারে বসে আছেন এবং আমরণ অনশন করছেন। তাদের যে দাবি দেওয়া, এটা কি আলোচনা সাপেক্ষে তাদেরকে সন্তোষজনক একটা জায়গায় নিয়ে যাওয়ার কেউ নেই? সেটা অবশ্যই দরকার ছিল। সরকার তো সেগুলির দিকে মনোযোগ দিতে পারছে না। সরকার ব্যস্ত ছিল জুলাই সনদ নিয়ে। এখন আশা করি এটা অ্যাড্রেস করবে আমার ধারণা। আচ্ছা, কারণ এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, মানে এই সরকারের অস্তিত্বের একটা সঙ্গে এই জুলাই সনদটা জড়িত। কিন্তু শুধু তা না, যেই পট পরিবর্তনটা হয়েছে এবং যেই রক্তস্নাত যে অভ্যুত্থানটা হয়েছে, সেটাকে সংহত করার জন্য, স্থায়ী রূপ দেওয়ার জন্য, সেটার ভিত্তিতে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কিন্তু এইটা দরকার ছিল। সুতরাং সরকার আমার মনে হয় শিক্ষকদের প্রতি সেইভাবে মনোযোগটা দিতে পারে নাই। তো আশা করি 1-2 দিনের মধ্যে এটার একটা সন্তোষজনক এবং সম্মানজনক সলিউশন আমরা দেখতে পাবো। আজকে আইয়ুব বাচ্চুর 7ম মৃত্যুবার্ষিকী। আপনার সাথে তার যে সম্পর্কের কথা আমি জানি। আইয়ুব বাচ্চু তার স্বপ্নের একটা কথা বলেছিলেন, গিটার, আমরা বলি গিটার জাদুকর, জাদুঘর। কিন্তু তিনি একটা গিটার নিয়ে একটা স্বপ্ন দেখেছিলেন যে এরকম বড় একটা জাদুঘর হবে সবাই। কিন্তু তার স্ত্রী একটি সংগঠন করেছেন এবং তিনি চাচ্ছেন যে গিটারের একটা ক্যাফে হোক, সেখানে আলোচনা হবে, গান হবে, সবকিছু। খুব বড় চাওয়া তো না, খুব বড় চাওয়া না, এটা একটা সুন্দর এবং বৈচিত্র্য অনন্য। আমাদের দুর্ভাগ্য যে এত অকালে আমরা এরকম একজন প্রতিভাকে হারিয়েছি। আমরা আসলে তো গুণীদেরকে লালন করতে জানি না, আমরা এখনো মারা গেলেও তো আমরা করতে জানি না। সেটা আমাদের দৈন্য, আসলে অবশ্যই এটা জাতীয় একটা আমাদের ঊনতা। তো এরকম প্রতিভা যেন আমরা হারিয়ে না ফেলি, তাদেরকে যেন লালন করিয়ে তাদের বিকশিত হওয়ার সুযোগটা যেন তৈরি করে দিই, তাদের যেন সম্মানটা করি, তাদের প্রতিভাকে বিকশিত হওয়ার সুযোগটা যেন আমরা করে দিই, তাহলে আমরা উপকৃত হব, জাতি হিসাবে আমরা উপকৃত হব, বিশ্ব দরবারে আমাদের শিল্প সংস্কৃতিকে আমরা উচ্চ মানে স্থাপন করতে সক্ষম হব। একটা ছোট্ট স্মৃতি মনে পড়ছে যে আইয়ুব বাচ্চু ঠিক এরকম একটি অনুষ্ঠানে, তারকা কথন, চ্যানেল আইতে বসে ব্যান্ডের জন্য একটা দিন চেয়েছিলেন। সাথে সাথে আমাদের প্রিয় মানুষ ফরিদুর রেজা সাগর সাথে সাথেই তাকে বলেছিলেন যে হ্যাঁ, বাংলাদেশে প্রতি বছর ডিসেম্বরের প্রথম দিন ব্যান্ডের একটা অনুষ্ঠান হবে, এবং সেটা হলো। তো এইরকমভাবে এই শিল্পীর আরও যে স্বপ্নের কথাগুলো আছে, সেই স্বপ্নের কথাগুলো আমরা মনে হয় ইচ্ছা করলেই একটু লালন করা যায়। এটা আমাদের মানসিকতার ব্যাপার। আসলে এটাতে যে খুব বেশি টাকা পয়সার দরকার না, আমাদের আসলে মাইন্ডসেটটা চেঞ্জ করা দরকার। আসলে সেটাই সবচেয়ে বড় প্রয়োজন। 71, আপনি 71 পার করলেন বয়সে, প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব 71-এ পড়লো। এই 71-এর সাথে আপনার একটা 72-এ, তারপরেও 71-এর সাথে 71 নিয়ে একটা বেশ ভালো আলোচনা আছে। পরশুদিন জাতীয় প্রেস ক্লাবের জন্মদিন, কি কেমন আয়োজন, কি হবে এবার? না, গতবার তো আমরা রাজনৈতিক অস্থিরতার কারণে, পট পরিবর্তন জনিত কারণে কিন্তু বড় করে অনুষ্ঠান করতে হবে। এবার আমরা নর্মাল কাজকর্ম করছি, সেটা একটা চেষ্টা করছি। আমরা এর মধ্যে জুলাই যোদ্ধাদের সম্মানিত করেছি এবং আমরা যারা অবদান রেখেছেন সেইটা আমরা স্মরণ করেছি তাদেরকে। তারপরে রক্তাক্ত জুলাই নামে আমরা একটা সংকলন বের করেছি, যেটা আমরা কখনো করি না। আমরা সাধারণত 2টা সংকলন করি, প্রতিষ্ঠা বার্ষিকীর সময় এবং 21-এ সংকলন করি। তো এবার রক্তাক্ত, আপনি দেখেছেন নিশ্চয়ই, আপনি নিজে জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য।
তো আমরা সেটা চেষ্টা করছি। আর জাতীয় প্রেস ক্লাব একটা গণতন্ত্রের পীঠস্থান, এটা ডেমোক্রেসি স্কোয়ার। সারা দেশ যখন অবরুদ্ধ থাকে, স্বৈর শাসনে নিপীড়িত থাকে, প্রেস ক্লাবে গিয়ে আমরা প্রতিবাদ করতে পারি। সবাই সাধারণ মানুষ তাদের দাবি দেওয়া, অধিকার আদায়ের যে লড়াইটা, সেটা প্রেস ক্লাবের সামনে গিয়ে তারা সোচ্চারভাবে সেটা বলতে পারে। সেটা একটা জায়গা। এবং বাংলাদেশের সকল প্রগতিশীল আন্দোলনে মুক্তিযুদ্ধেও সাংবাদিকদের রক্তধারা মিশেছে, এবং 24শে আন্দোলনেও কিন্তু সাংবাদিকরা প্রাণ দিয়েছেন। সুতরাং আমরা কিন্তু মূলধারার সঙ্গে অন্য পেশাজীবীদের থেকে আমাদের ব্যাপারটা একটু আলাদা, এবং জাতীয় প্রেস ক্লাব একটা সুন্দর অনন্য প্রতিষ্ঠান। সবার সেখানে অ্যাক্সেস আছে, সবার কথা বলার অধিকার আছে সেখানে। সুতরাং এই প্রতিষ্ঠানকে লালন করতে হবে। এটা একটা 72 বছরে পড়লো, তো সেটাও আমাদের দেশের জাতীয় ইতিহাসের একটা সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে, ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই প্রতিষ্ঠানের অস্তিত্ব। সময় যেহেতু পাওয়া গেল, আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই। যেহেতু বিনোদন সাংবাদিকতাকে, আপনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সদস্য, আমরা খুব গর্বিত এর জন্য। এই যে সব কিছুই চলছে, কিন্তু বিনোদনের জায়গাটা বোধ করি একটা খরা দেখা দিচ্ছে। চলচ্চিত্র কি আগের জায়গায় আছে কি নেই, গান আগের জায়গায় আছে কি নেই, বা এই সংস্কৃতির যে জায়গাগুলো সেটাতে আছে কি নেই, একটা নানা ধরনের প্রশ্ন দেখা দেয়। মঞ্চনাটক যেন হারিয়ে যাচ্ছে, সিনেমা হলগুলো আস্তে 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 একদম নিঃশেষ হয়ে যাচ্ছে। তো সব কিছুগুলি, এগুলোকে আপনাকে ভাবায় না? অবশ্যই ভাবে। আপনি নিজে বাচসাসের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আমাদের আসলে একটা মানে ধর্মীয় উগ্রতা একটা স্থান করে নিচ্ছে, এবং কুসংস্কার কিন্তু আমাদেরকে চেপে বসছে আসলে। মানে আমরা 72% সাক্ষরতার দাবি করি, কিন্তু কার্যত সেটা নয়। আর আমরা প্রকৃত শিক্ষাটা কি? মানুষের মানবিক হওয়া, তাই না? আপনার যদি একটা ডিগ্রি থাকে, আপনি গ্র্যাজুয়েট হলেন, মাস্টার্স হলেন, কিন্তু আপনার মধ্যে যদি গ্রাম্যতা থাকে, যদি সংকীর্ণতা থাকে, কুপমণ্ডুকতা থাকে, কুসংস্কারে আপনি আচ্ছন্ন থাকেন, তাহলে সেই শিক্ষার তো কোনো মূল্য নাই। সার্টিফিকেট দিয়ে কী হবে? আপনাকে আলোকিত মানুষ হতে হবে, মানবিক মানুষ হতে হবে, এবং অন্যের কল্যাণে নিজেকে নিবেদন করতে হবে। সেইটা আমাদের মধ্যে কম আছে। এখন আমরা এত স্বার্থপর হয়ে যাচ্ছি দিন দিন, মানে ভোগবাদী হয়ে যাচ্ছি। এটা একটা পুঁজির কারণে হচ্ছে, যেটা অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী তার প্রত্যেক কথাই বলেন। হ্যাঁ, তো সেটার কারণে কিন্তু মানে নানানভাবে আমরা বিশ্বায়নের ফলে, তারপরে টেকনোলজির উন্নতির ফলে কিন্তু সেটার ভালো দিকটা না নিয়ে আমরা খারাপ দিকটাই বেশি নিচ্ছি। আপনি দেখেন, সোশ্যাল মিডিয়া বলেন, মোবাইল ফোনের বলেন, সেটার ভালো জিনিসের থেকে খারাপ দিকেই কিন্তু আমাদের প্রবণতাটা বেশি। সুতরাং এটাকে যতটা পারা যায় নিজেদেরকে সংযমের পরিচয় দিতে হবে, এবং মানে আমরা যেন সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারি, আমাদের তরুণ প্রজন্মকে সেইভাবে যেন দীক্ষিত করতে আপনি পারি। ক্রিকেটের একজন ভক্ত মানুষ। আজকে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমাদের আবার আর একটা লড়াই হবে 1:30টার সময়, প্রথম ম্যাচ। কি মনে হয় আপনার? আমরা তো ঠেকে ঠেকে শিখছি আসলে, মানে কিন্তু আমাদের ঠেকে ঠেকে না, আমাদের মানে চূড়ান্ত জিনিসটা অধরাই থেকে যাচ্ছে আসলে। আপনি বিশ্ব ক্রিকেটে পাকিস্তান দেখবেন খুঁড়িয়ে খুঁড়িয়ে যায়, আপনি বিশ্ব ফুটবলে দেখবেন আর্জেন্টিনা খুঁড়িয়ে খুঁড়িয়ে যায়। তো তাদের সেই তরিকার মধ্যে মনে হয় বাংলাদেশ নাম লিখিয়েছে। মানে কখনো একটু জ্বলে ওঠে, কখনো আবার নিস্তেজ হয়ে যায়। তো আমাদের পরীক্ষাটা দিতে হচ্ছে অনেক লম্বা সময় ধরে। আমরা চাই যে এটা কমে আসুক, আমরা একটা দৃঢ় মজবুত ভিত্তির উপরে দাঁড়াই। আমাদের পাশে শ্রীলঙ্কা কিন্তু সেরকম ভাবে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আফগানিস্তান একটা নতুন শক্তি হিসাবে কিন্তু কত উদ্দীপিত, এত বৈষম্য, এত বঞ্চনার আফগানিস্তানের সাথেই হলো। তো সেই আমরা কিন্তু সেখান থেকে শিক্ষাটা নিচ্ছি না। আমরা আশা করব যে আমাদের সেই ধৈর্যের প্রতীক্ষা যেন ক্রিকেটাররা এবং সংগঠকরা যেন মানে অত লম্বা ধৈর্যের মধ্যে, যেন সংগঠকদের নিয়েও তো নানা ধরনের প্রশ্ন আছে, এখানে রাজনীতি আছে, সেটা মধ্যে অনেক কোন্দল আছে, সেগুলি যেন আমরা কাটিয়ে উঠতে পারি। এই জাতীয় রাজনীতির মতো ক্রিকেটেও রাজনীতি আছে, সেগুলি যেন দূর করে যতটা সম্ভব পরিচ্ছন্ন করা যায়, সুস্থ করা যায় এবং সংহত করা যায়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আপনারা নিশ্চয়ই শুনলেন। ক্রিকেটের কথা উঠলো, আজকে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমাদের প্রথম লড়াই ওয়ানডে। আশা করি জয়টা তো পাবো, মানুষ আশাই বাঁচে। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।